আচ্ছা শোন, আজকে আমরা ওই দুইটা ভেক্টর আমরা যে আহ, আহ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে কিভাবে প্রকাশ করা লাগে সেটা দেখছিলাম। তো ওইটার ছোট্ট দুইটা উদাহরণ দেখে, যদি আমরা ম্যাথ পরে করব, যে এইসব ক্ষেত্রে এভাবে যদি ভেক্টরকে প্রকাশ করা থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তখন তাদের যোগ বিয়োগটা কেমনে করা লাগবে সেটা দেখে আমরা সামনে যাচ্ছি, পরের টপিকে যাব। তো মাঝখানে আরেকটা জিনিস, দিক কোসাইন, এটা নিয়ে একটা কথা আছে, ওটা আমি এই যে স্কেলার গুণটা পড়ানোর পরে বলবো। ওকে, আচ্ছা। তো এখন যেটা বলতেছি, যে ধর আহ, দুইটা ভেক্টর এরকম দেওয়া আছে, একটা হচ্ছে এ এক্স আই, ব্যাসার্ধ ভেক্টর ওই যে প্রথম দিন যে অবস্থান ভেক্টর পড়াইছিলাম ওই একই জিনিস। একটা ভেক্টরকে এভাবে লেখা আছে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। এরকম আরেকটা ভেক্টর, ধর এটা এরকম বি এক্স আই, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে আমরা যে উপাংশ দেখায় প্রকাশ করি সেইটা বি ওয়াই কে, সরি বি জেড কে। তার মানে হচ্ছে এটা একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ ওয়াই, আর জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ জেড। বি আর একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর উপাংশ বি এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বি ওয়াই, আর জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে বি জেড। ধর এরকম হইতে পারে, এ ভেক্টরটা এরকম কিছু একটা হইতে পারে, 3i মাইনাস 2j প্লাস কে, এরকম কিছু একটা হইতে পারে। এরকম বি এরকম হইতে পারে, ধর আমি আমার ইচ্ছা মতো লিখতেছি। ওকে, এই যে এগুলা হচ্ছে, এটা এক্স, এটা এ ওয়াই, এই চিহ্ন সহ মাইনাস সহ, আর এটা এখানে 1 হচ্ছে এ জেড, আর আই জে কে। আচ্ছা আই, ওকে। হেড দিতে ভুলে গেলে তোরা দিয়ে নিস বা আমাকে বলে দিস, হ্যাঁ। আচ্ছা এখন আসি, তো আমাদের যদি বলে যে এই দুইটা ভেক্টরকে যোগ করতে, আই মিন এই যে এই দুইটা ভেক্টরকে যদি এ আর বি কে যদি বলে যে এই দুইটা ভেক্টর লব্ধি বের করো, তো লব্ধি বের করা মানে দুইটাকে যোগ করা অ্যাকচুয়ালি। তো লব্ধিকে আমরা যদি আর দিয়ে দেখাই, তাহলে এ আর বি এর দুইটা লব্ধি যদি আর বের করতে বলে, তাহলে এই দুইটাকে যোগ করব। যোগ করার নিয়মটা হচ্ছে, এই এক্স এর সাথে এক্স এক্স অক্ষ বরাবর যে উপাংশ, ওই দুইটা উপাংশকে যোগ করব। যেমন এই আই এর সাথে যা আছে, আই এর সাথে আছে 3 আর 2, মানে এখানে হবে 3 প্লাস 2i, এখানে প্লাস, এখানে আছে -2 আর +5, মানে এখানে হবে -2 +5 জে, আর এখানে আছে 1 আর 3, তাহলে এটা হবে 1 প্লাস 3 কে। তার মানে এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি, তাদের লব্ধি ভেক্টরটা হবে এরকম 5i প্লাস 3j প্লাস 4k, এরকম। আবার একইভাবে যদি বলে এটার ইয়া বের করতে বললো, যে বিয়োগ করতে বললো, তাহলে বিয়োগটা যদি করি আমরা, তখন এরকম হবে। কিছুই করি নাই, একটা ভেক্টরকে 3 ডাইমেনশনালি উপাংশে ভাগ করে যদি লেখা যায়, এভাবে লেখা যায়। আগের দিন আমরা এটাই পড়ছিলাম। তুই মনে হয় ক্লাসগুলো তুই মনোযোগ দিয়ে করিস না। তারপরে কিছুই করি না, এই দুইটা ভেক্টরকে যোগ করছি, এই দুইটা ভেক্টরের লব্ধি বের করছি। নিয়ম হচ্ছে এই যে, ওকে, এখন লব্ধি বের করতে বললে এভাবে বের করব। এটা হচ্ছে যোগফল বের করলাম, এটা হচ্ছে যোগ। আর যদি বিয়োগ করতে বলে, তো বিয়োগটা কিরকম হবে, একই ব্যাপার। বিয়োগের ক্ষেত্রেও বিয়োগের ক্ষেত্রে সেটাকে অন্য কিছু দিয়েও দেখানো যায়, তো আমি আর দিয়েই দেখাইলাম। তো সেই ক্ষেত্রে এই দুইটাকে বিয়োগ করব আমি, ব্যাপারটা এরকম, এ মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তখন একইভাবে 3 থেকে 2 বিয়োগ দিব, 3 -2 আই, -2 থেকে -5 বিয়োগ দিব, মাঝখানে যোগ সাইনই কিন্তু থাকবে, হ্যাঁ, প্লাস সাইনই থাকবে মাঝখানে। -2 -5, আর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 1 -3, 1 -3। আচ্ছা, এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে কে। এরকম অবস্থা দ্বারা
মানে ভেক্টরের ইয়া বলতে আমরা কি বুঝছিলাম, ওই যে যোগ বলতে কি বুঝছিলাম, যে এ প্লাস এ মাইনাস বি এটাকে লেখা যায় এ প্লাস মাইনাস বি, হ্যাঁ ওই আকারে। আচ্ছা হ্যাঁ তোরা, আমি এগুলা তো এখন ভেঙে ভেঙে করাচ্ছি, এই জন্য তোরা পরীক্ষায় একবারে ডিরেক্ট করতে পারবি, কোনো সমস্যা নাই, একবারে এই লাইন লিখে দিতে পারবি। ওকে আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে হচ্ছে জাস্ট আই। আচ্ছা আমি এটা একটু মুছতেছি, এটা মুছলাম। এখানে যেটা আসতেছে হচ্ছে আই, এটা আসতেছে -2 -5 মানে -7j, -7j, আর এটা হচ্ছে -2k। এই তো ভেক্টরের যোগের ক্ষেত্রে এরকম করে করব, বিয়োগের ক্ষেত্রে এরকম করে করব, যদি আমাদের ওই ইয়া তিনটা উপাংশে ভাগ করে দেওয়া থাকে এরকম। এটা বের করলাম হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগ আর এই দুইটা ভেক্টরের বিয়োগ। আচ্ছা এখন যদি আমাকে বলে যে এই দুইটা ভেক্টরের যে যোগ করলাম, মানে যোগ করে যে লব্ধিটা পাইলাম, তার ওই লব্ধির একক ভেক্টর, ওই লব্ধির উপরে যে ওই লব্ধির দিকে যে একক ভেক্টরটা আছে সেটা বের করতে পারলো, মানে আর কি এই ভেক্টরের একক ভেক্টর বের করতে বললো। তো একক ভেক্টর বের করার নিয়ম কি? একক ভেক্টর বের করার নিয়ম ছিল ওইটাকে, ভেক্টরটাকে উপরে রাখতে হবে, নিচে তার মান দিয়ে ভাগ করতে হবে। তো আমাকে যদি বলে যে এই দুইটা ভেক্টরের লব্ধি বের করো এবং ওই লব্ধির বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করো, সেটা যদি বের করতে বলে, তখন আমরা তাহলে এই কাজ করব। এই ক্ষেত্রে একক ভেক্টরটা কি হবে? এই ক্ষেত্রে যোগের ক্ষেত্রে একক ভেক্টরটা এরকম হবে, এটাকে আমি আর হেড দিয়ে দেখাচ্ছি, স্মল আর হেড দিয়ে দেখাইলাম। উপরে হবে এই ভেক্টরটা আর নিচে হবে ভেক্টরটার মান। তো ভেক্টরটা ছিল 5i প্লাস 3j প্লাস 4k, আর নিচে হচ্ছে ভেক্টরটার মানটা বের করতে হয় √5² প্লাস 3² প্লাস 4², এরকম আসতেছে। তারপরে ওই যে যেটা আসে সেটাকে আমরা ভাগ করে লিখে দিব। কত আসে এটা দেখতো, দাঁড়া আমি একটু হিসাব করি। 5² প্লাস 3² প্লাস 4², এটা আসে 5√2। হ্যাঁ 5√2, তাহলে এই 5√2টাকে আমরা প্রত্যেকটার সাথে অ্যাড করে দিই, মানে এরকম করে এটাকে লেখা যায়। এভাবে রেখে দিলেও চলবে, মানে নিচে খালি 5√2 লিখে রেখে দিলে চলবে, অথবা এটাকে এভাবে লেখা যায়, 5 এর নিচে 5√2 দিবি, সাথে i প্লাস 3 5√2 সাথে j, আর প্লাস হচ্ছে 4 5√2k। ওকে, একইভাবে এইটার যদি আমাকে বলে যে এই ভেক্টরের, মানে এই দুইটা ভেক্টরের বিয়োগ ফলের যে লব্ধিটা পাইছি, বিয়োগ করে যে লব্ধিটা আসছে, সেইটার বরাবর যদি আমাকে একক ভেক্টর বের করতে বলে, তাহলে আবার একই কাজ করব, এইটাকে উপরে রাখবো, নিচে এটার মান দিয়ে ভাগ দিব, একই রকম। পারবি আশা করি, তোরা পারবি না? পারবি তো নাকি? আচ্ছা তার মানে যদি সহজ কথায় আমাদের যদি এই আকৃতিতে দুইটা ভেক্টর দেওয়া থাকে এবং বলে যে আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে, তাহলে ব্যাপারটা এরকম হবে, a প্লাস বি, এটা হবে ax প্লাস bx, ax প্লাস bx সাথে হবে i, এরকম হবে ay প্লাস by সাথে হবে j প্লাস az প্লাস bz সাথে হবে k। না ওটা আর কিছু করতে হবে না, ওটা হচ্ছে একক ভেক্টর বের করলাম, ওই আর এর একক ভেক্টর। একইভাবে যদি আমাকে বিয়োগ বের করতে বলে এই দুইটা ভেক্টরের, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এগুলা কিন্তু সোজা জিনিস, এক্স মাইনাস বিএক্স, মানে এত মেনটেন করা লাগবে না, জাস্ট খালি ডিরেক্ট লিখে দিতে পারবি। এটা আসতেছে এ ওয়াই মাইনাস বি ওয়াই জে প্লাস
AZ মাইনাস BZ কে। যে কোনো ভেক্টর দেওয়া থাকলে যদি এভাবে উপাংশে ভাগ করে লেখা থাকে তখন আমরা এই কাজটা করব। ওকে, এখন আসি ওই যে ব্যাসার্ধ ভেক্টরের কথা যে স্মৃতি বলল, মানে আমরা এটাকে AX AY AZ এভাবে লিখছি কারণ এটাকে A ভেক্টর দিছিলাম, তো এটাকে এভাবেও লেখা থাকতে পারে। ধর ব্যাসার্ধ ভেক্টরকে আমরা R দিয়ে দেখাই, ওই যে আমরা অবস্থান ভেক্টর যেটা বলছিলাম, তো কোন একটা ভেক্টরকে যদি এভাবে লেখা থাকে যে R, এই ভেক্টরটাকে যদি এভাবে লেখা থাকে মানে এতক্ষণ যেটাকে AX AY AZ দিয়ে দেখাচ্ছিলাম সেটাই এখন এই স্মল x দিয়ে বোঝাচ্ছি x অক্ষ বরাবর উপাংশ, স্মল y দিয়ে বোঝাচ্ছি y অক্ষ বরাবর উপাংশ, স্মল z দিয়ে বোঝাচ্ছি z অক্ষ বরাবর উপাংশ। তাহলে এই ক্ষেত্রে এই r ভেক্টরটার মানটা কত হবে? মানটা হবে ওই যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর এই r ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা সেটা কত হবে? ওই উপরে থাকবে xi প্লাস yj প্লাস zk, মানে উপরে থাকবে ভেক্টরটা নিজে আর নিচে থাকবে তার মান, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। হ্যাঁ ভাই বল। হ্যাঁ অবশ্যই বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা নিয়ে আমিও কনফিউশনে আছি। কেউ কিনলে তুই একটু মানে ওটা আমি নিজেও শিওর না যে কতটুকু এফেক্টিভ হবে। কিনে দেখতে পারিস, 97 টাকায় তো খুব বেশি না, কত টাকায় এদিক ওদিক করিস। আচ্ছা ওকে, কিন্তু কিরকম আমাকে একটু জানাইস। আচ্ছা এখন হচ্ছে তোর এই যে এই এই ক্ষেত্রে আমরা যেটা একক ভেক্টরটা বের করলাম এটা ওই আগেরটার মতোই, জাস্ট এক্সট্রা একটু করে লেখা আছে এই, সো এটা নতুন কিছু না। আচ্ছা এখন আমরা ভেক্টর গুণে চলে যাচ্ছি। ওকে, মাঝখানে যে দিক কোসাইন সেটা আমরা এই ভেক্টর গুণটা পড়তে গিয়ে স্কেলার গুণটা পড়ার পরে বলবো। আচ্ছা এখন আমরা ভেক্টর গুণনে আসতেছি। ভেক্টরের গুণ আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, আগে আমরা যা যা পড়ছি সব যোগ বিয়োগ ছিল। তো নর্মালি একটা ভেক্টরের সাথে গুণটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে নর্মালি একটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশির গুণ, যেমন ধর এরকম। আচ্ছা আমি লিখতেছি, ভেক্টর গুণটা এরকম দুই রকম হইতে পারে। একটা হচ্ছে একটা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ। যেমন ধর আমরা 9-10 এ পড়ে আসছি f ইকুয়ালস টু ma, এখানে f ছিল একটা বল, বল হচ্ছে দিক বিশিষ্ট একটা রাশি, ভেক্টর রাশি। ত্বরণ এটারও দিক আছে কিন্তু ভরের কোনো দিক নাই। তো এই ক্ষেত্রে বলের দিক আছে, এই ত্বরণেরও দিক আছে। তো এই ক্ষেত্রে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশিকে গুণ দিলে নতুন যে রাশিটা পাওয়া যায় সেটা একটা ভেক্টর রাশি হবে। যেমন এতক্ষণ আমরা করে আসছি, যেমন আমরা ধর i, এটা একটা ভেক্টর রাশি ছিল, এটা একটা দিক, তার সাথে যখন মান দিছি যে 5i, এটা কিন্তু একটা ভেক্টর পাইছি। তার মানে তার মান 5 আর তার দিকটা x অক্ষ বরাবর এরকম। তার মানে একটা ভেক্টরের সাথে আমরা যদি একটা স্কেলার রাশি গুণ দিই, নতুন যে জিনিসটা আসবে সেটা একটা ভেক্টর রাশি আসবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা সবসময় একটা ভেক্টরই পাবো। এক্ষেত্রে প্রাপ্ত রাশিটিও ভেক্টর হবে, প্রাপ্ত রাশি ভেক্টর। ওকে, আচ্ছা, তো এটা নিয়ে আমাদের বেশি কিছু জানার দরকার নাই, জাস্ট নর্মাল একটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি গুণ দিয়ে দেওয়া। আচ্ছা, ব্যাপারটা এরকম হইতে পারে, যেমন ধর একটু আগে দেখে আসলাম, এই যে যেমন ধর বললো 5i প্লাস 3j মাইনাস 2k, এইটার সাথে এই রাশিটার সাথে আমাকে বললো যে এটাকে 2 দিয়ে গুণ দাও। ওকে, তাহলে 2 দিয়ে গুণ দিলে এরকম আসবে, জাস্ট এটা পুরোটার সাথে গুণ হয়ে যাবে 10i প্লাস 6j
-4k। দেখে যে একটা স্কেলার রাশি, এটা ছিল একটা ভেক্টর রাশি, গুণ দিয়ে আবার নতুন একটা ভেক্টর রাশি পাইছি। ওকে, এটা এরকম। আচ্ছা, আমি সববারই যে তিনটা উপাংশ লিখতেছি, কখনো একটা উপাংশ নাও থাকতে পারে, এই যে এরকম হইতে পারে 5i - 2k। তার মানে তখন বোঝাচ্ছে যে তার যে অয়ক্ষ বরাবর কোনো উপাংশ নাই, মানে সেটা শূন্য। আচ্ছা, এই জিনিসগুলো আমি বুঝাবো সামনে, সমস্যা নেই। তো তখন এরকম হইতে পারে। ওকে, আচ্ছা, সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, এখন একটা আবার ভেক্টরের সাথে একটা ভেক্টর রাশির গুণ হইতে পারে, এরকম হইতে পারে। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি, এরকম হইতে পারে। তো এই ক্ষেত্রে এই ব্যাপারটা, এই ক্ষেত্রে প্রাপ্ত রাশিটা কখনো স্কেলার আসতে পারে, কখনো ভেক্টর আসতে পারে। মনি, তুই কতক্ষণ ধরে ওয়েটিং এ ছিলি? হ্যাঁ, বেশিক্ষণ কি হয়েছে? আচ্ছা, যদি কখনো, আচ্ছা ঠিক আছে, ওই যে আমি অন্য খেয়ালে ছিলাম, সরি। আচ্ছা, এখন আসি, এই ভেক্টর রাশির গুণ এইটা আবার দুইটা টাইপের হইতে পারে। যে কখনো আমরা দুইটা গুণ করার পর একটা স্কেলার রাশি পাইতে পারি, আবার কখনো দুইটা ভেক্টর রাশির গুণ করে আমরা একটা ভেক্টর রাশি পাইতে পারি। তো তার উপরে বেস করে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার গুণ, স্কেলার বা ডট গুণ বলা হয়, বা ডট গুণন। আরেকটা হচ্ছে ভেক্টর গুণ, ভেক্টর বা ক্রস গুণ বলে। হ্যাঁ, তা আমরা এভাবেই বলবো, ডট গুণ ক্রস গুণ এভাবেই বলবো অ্যাকচুয়ালি। ওকে, তো এখন আমরা এগুলা দুইটা দুইটা ওয়েতে করতে পারি আমরা, এখন সেগুলা নিয়ে আলাদা করে পড়বো। এখন আমি এটা নিয়ে আলাদা করে পড়বো। ওকে, তো একটা ভেক্টর রাশির সাথে আরেকটা ভেক্টর রাশিকে আমরা দুইভাবে গুণ করতে পারি। একটা হচ্ছে ওই দুইটা ভেক্টর রাশিকে গুণ করার পর একটা স্কেলার রাশি পাবো। যেমন আমরা বলের সাথে সরণকে গুণ করে আমরা কাজ পাইছিলাম, কাজ একটা স্কেলার রাশি ছিল। ওকে, আবার ভেক্টরের সাথে ভেক্টরকে গুণ করে আমরা একটা ভেক্টর রাশিও পাইতে পারি। এরকম কিছু উদাহরণ আছে, সেগুলো নিয়ে তোরা এখনো পরিচিত না, সেগুলো আমি সামনে আসতেছি। আচ্ছা, তো আমি এখন এই স্কেলার গুণ নিয়ে কথা শুরু করব। আজকের ক্লাসটা হয়তো এই স্কেলার গুণ নিয়েই চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে শুরু করতেছি। এখন ডট গুণ বা স্কেলার গুণ, সেটা নিয়ে আমরা পড়া শুরু করতেছি। এটা বুঝলাম? তো এখন হচ্ছে আমাদের স্কেলার বা ডট গুণ। তো এটার কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, এই পয়েন্টগুলো তোরা লেখ। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই ক্ষেত্রে যে গুণফলটা হবে বা প্রাপ্ত রাশিটা হবে একটা স্কেলার রাশি। ওকে, এই ক্ষেত্রে গুণফল একটি স্কেলার রাশি। ওকে, আজান পড়তেছি কি? আমি শুনতেছি না অবশ্য। আচ্ছা, আমার এখানে হচ্ছে না। যদি বলিস তো অফ রাখবো একটু কিছুক্ষণ, সমস্যা নাই। আচ্ছা, লিখতে থাক চুপচাপ, তাইলেই হবে। ধর এটা যদি একটা ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয়, আর এইটা যদি বি ভেক্টর হয়, এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণটা করার নিয়ম হচ্ছে, ডট গুণকে কিভাবে দেখায়, দুইটা ভেক্টরকে যখন গুণ করব
তখন এভাবে দেখাবো, এই ডট সাইন দিব একটা ভিতরে, এখানে একটা ডট সাইন দিব, এ ডট বি এভাবে পড়তে হয়, এ ডট বি বা এ ভেক্টর ডট বি ভেক্টর এভাবে বলা হয়। আচ্ছা, তাহলে এই দুইটা ভেক্টরকে ডট গুণ করলে, যে গুণ করার প্রসেসটা হচ্ছে, এই দুইটা ভেক্টরকে যদি গুণ করি তাহলে যে ফলটা পাবো, গুণফলটা কিভাবে আসবে সেটা হচ্ছে এই ভেক্টরটার মান লাগবে, মানে এ লাগবে, বি ভেক্টরটার মান লাগবে, আর সাথে লাগবে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, ক্ষুদ্রতম কোণ, এখানে কিন্তু দুইটা কোণ আছে, এ আর বি এর মধ্যবর্তী কোণ এটাও, আবার এই সাইড দিয়েও চিন্তা করা যায়, এই সাইডেও একটা কোণ আছে, কিন্তু আমরা নিব ক্ষুদ্রতম কোণটা। তো এই ক্ষুদ্রতম কোণের কস নিতে হবে। তাইলে দুইটা ভেক্টরের ডট গুণ করলে, ডট গুণ করার নিয়ম হচ্ছে যে দুইটা ভেক্টরকে ডট গুণ করতে চাই প্রত্যেকটা ভেক্টরের মান নিব এবং তাদের সাথে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে ক্ষুদ্রতর কোণ আছে তার কস বা তার কোসাইন নিব। এই তিনটাকে একসাথে গুণ করলে যা পাবো সেটা হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণের মান। ওকে, আচ্ছা, আরো এক, আচ্ছা আমি আসতেছি একটু পরে। সাইন নেওয়া যাবে না এরকম কিছু না, সাইন দিয়েও করা যায়, সাইনেও আছে, সেটা হচ্ছে আর এক প্রসেস, এটা হচ্ছে ডট গুণ, সাইন হচ্ছে ওই ক্রস গুণ। আচ্ছা, এইবার আসি, এখন এই জিনিসটাকে একটু এলাবোরেট করার চেষ্টা করি, যে জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি। আমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারবো, এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, এবি কস থিটা, যেহেতু সবগুলাই এখানে স্কেলার জিনিস, কোনো ভেক্টর নাই, তার মানে আমি এটাকে এভাবেও লিখতে পারি, বি এ কস থিটা, এভাবেও লেখা যায়, এবি কস থিটা এভাবেও লেখা যায়, বি এ কস থিটা এভাবেও লেখা যায়। এখন এই দুইটা জিনিস বলতে কি বুঝাচ্ছি এটা একটু বোঝানোর চেষ্টা করি। সবার একটু লেখা হয়েছে? আচ্ছা, যদি প্রথমটা চিন্তা করি, এ দিয়ে তো এ ভেক্টরের মান বোঝাচ্ছি, বি কস থিটা জিনিসটা কি এটা একটু বের করার চেষ্টা করি। এই বি কস থিটা জিনিসটা কি, আমরা অলরেডি একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করার নিয়ম শিখে গেছি। লম্ব উপাংশে ভাগ করার নিয়ম ছিল, যে ভেক্টরটাকে উপাংশে ভাগ করতে চাই তাকে কর্ণ ধরে আমাদের একটা আয়তক্ষেত্র আঁকা লাগতো। তাইলে এই বি ভেক্টরটাকে যদি কর্ণ ধরে আমি এরকম একটা আয়তক্ষেত্র আঁকি, এই বি ভেক্টরটার দুইটা উপাংশ হবে না? আচ্ছা, আমি এটাকে একটু সরায় লিখি, দেখ এই বি ভেক্টরটার দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে এই বরাবর আছে আর একটা এইখানে আছে, তাই না? এই যে এটা বি মেইন ভেক্টর ছিল, আমি একটা আয়তক্ষেত্র এঁকে তার দুইটা উপাংশ বের করে ফেললাম, একটা হচ্ছে এ এর উপরে আছে বা এ বরাবর আছে, আরেকটা এই লম্ব বরাবর আছে। কোনটা কি হবে, এই অংশটার মান কি হবে, একটা ভেক্টরের আনুভূমিক বরাবর উপাংশটা আমরা কেমনে বের করতাম, ওই ভেক্টরটার মান নিতে হইতো আর এই যে ভূমির সাথে বা এই কোণের কস নিতে হইতো, এটাকে আমরা বি কস থিটা বলতাম না, মনে পড়ে? আর এটাকে আমরা বি সাইন থিটা বলতাম, সেই উপাংশ বিভাজনের দিন পড়াইছিলাম, মনে না থাকলে আবার মনে করাই দেব। এটা যদি একটা ভেক্টর হয় আর এই ভেক্টরটার দুইটা উপাংশ বের করতে হলে আমাদের এরকম একটা আয়তক্ষেত্র বের করা লাগতো, আয়তক্ষেত্র আঁকা লাগতো। এটা যদি থিটা কোণ হইতো, এই নিচেরটাকে বলতাম আর কস থিটা, আর এটাকে বলতাম আর সাইন থিটা, মনে আছে কিনা? হ্যাঁ, ওই যে উপাংশ বিভাজন, ভেক্টর বিভাজন, ফার্স্টের না সেকেন্ড ক্লাসে বোধ হয়, সেকেন্ড সেকেন্ড বা থার্ড, সেকেন্ডই বোধ হয়, মনে নেই, সামান্তরিক সূত্রের পরে পড়াইছিলাম মেবি। ওকে, আচ্ছা, তাইলে দেখ, তাইলে আমি এই যে এ ডট বি, এটা ইকুয়ালস টু দুইটা জিনিস লিখলাম, একটা লিখলাম এ বি কস থিটা, এভাবে লেখা যায়। ওকে, তাহলে এখানে এ কি ছিল? আচ্ছা, আজান দিচ্ছে বোধ হয়, তাহলে আমরা একটু স্টপ করি, হ্যাঁ, তারপরে আবার শুরু করতে। আচ্ছা, পরে শুরু করতেছি। আচ্ছা, তাইলে শোন, এই বি কস থিটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছি, দেখ বি কস থিটা জিনিসটা কি, বি কস থিটাটা হচ্ছে, এটার দুইটা ভাবে পরিচয়টা বলা যায়। একটা বলতে পারি এই বি কস থিটার অ্যাকচুয়ালি কি বি ভেক্টরের উপাংশ,
এই বি ভেক্টরের দুইটা উপাংশ আছে, একটা বি কস থিটা আর একটা বি সাইন থিটা। তার মানে ও বি ভেক্টরের উপাংশ, কিন্তু কোন বরাবর সেটা বলবো এই যে এ ভেক্টর বরাবর, এ ভেক্টরটা বরাবর। তার মানে আমি এই বি কস থিটার পরিচয়টা আমি এখানে লিখতেছি, এটার পরিচয় হচ্ছে এ ভেক্টর বরাবর, বা এভাবে লিখলাম এ ভেক্টর সাইন দিলাম, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, বি এর উপাংশ এইটা লেখা যায়। অথবা আরেক কোনটা কি লিখছি, হ্যাঁ বি কস থিটার পরিচয়টা লিখতেছি। বি কস থিটার পরিচয়টা হচ্ছে এ বরাবর বা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এইটা একটা পরিচয়। তার আরেকটা পরিচয় দেওয়া যায়, সেটা হচ্ছে এভাবে বলা যায় এটার পরিচয়টা, এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটাকে বলা হয়, তোরা মনে হয় 9-10-এ লম্ব অভিক্ষেপ কথাটা শুনছিলি, হায়ার ম্যাথে উপপাদ্যে বোধ হয়, কিন্তু বুঝিস নাই, কিন্তু বুঝছিস কি? আচ্ছা, তাহলে এখন আচ্ছা শোন, মানে লম্ব এখনো মান নিয়েই কথা বলতেছি, এই যে এটা মানি, ওকে। তো আমরা এটাকে দুই ভাবে বলতে পারি, এ বরাবর বি ভেক্টরের উপাংশ এটা বলতে পারি, বা উপাংশের মান যেটাই বলি। আচ্ছা এভাবে লিখি, উপাংশের মান লিখি, এটাও লেখা যায়। অথবা বলতে পারি এর উপর, দেখ এই যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এই কথার মানে হচ্ছে এই বি ভেক্টরটা এ ভেক্টরের উপরে যে ছায়াটা ফেলছে, আমরা যদি দেয়ালে হেলান দিয়ে একটা কিছু রাখি এরকম, তাহলে নিচে একটা ছায়া পড়বে, এই দেয়াল ধরেটা, তোরা এরকম বোধহয় অঙ্ক করছিলি ত্রিকোণমিতিতে, কিছু একটা হেলানো বস্তু এরকম থাকলে তার ছায়াটা যেটা পড়ে, এই ছায়াটাকে আমরা বলি লম্ব অভিক্ষেপ, ওকে। তার মানে এই বি কস থিটার দুইটা পরিচয়, একটা বলা যায় এ বরাবর বি ভেক্টরের উপাংশের, হ্যাঁ ভাই বল 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 বল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্নি ওয়েট করতেছে। হ্যাঁ তাহলে একটা, কোনটা বুঝিস নাই পরের টুক? আচ্ছা, লম্ব অভিক্ষেপ হচ্ছে কোনো একটা কিছুকে আমি এভাবে যদি হেলান দিয়ে রাখি কোথাও, ধর একটা দেয়ালের সাথে একটা লাঠিকে আমি এরকম হেলান দিয়ে রাখলাম, এটা দেয়াল এটা লাঠিটা, তাহলে এই লাঠির একটা ছায়া পড়বে, ছায়াটাই যে এইটুক হবে, তো এটাকে আমরা লম্ব অভিক্ষেপ বলি। তাহলে এই বি ভেক্টরের ছায়া এই যে এইটুক, ওকে, বি ভেক্টরের ছায়া এইটুক, তো সেইটা হবে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এভাবে বলা যায়। তাহলে আমরা এখন আমরা এটার, হ্যাঁ হ্যাঁ বল, এই যে এইটুক হচ্ছে লম্ব অভিক্ষেপ, মানে তুই সহজ কথায় একটা কলমকে এভাবে রাখলি, রেখে এই দিক দিয়ে ধর আলো ধরলি, লাইট ধরলে দেখবি এই জায়গাটা এটার ছায়া পড়ছে, এইটুক জায়গা জুড়েই ছায়া পড়বে, ওকে। মানে লম্ব টানলে যেটুক জায়গা সে কাভার করে ওইটুক জায়গায় সে তার ছায়া পড়বে, ওই সাইডে ছায়াটা যাবে না। তাইলে আমরা এই লম্ব অভিক্ষেপের সহজ বাংলা হচ্ছে ছায়া, জাস্ট, ওকে। তাইলে এখন আমরা দেখ এইটার পরিচয়টা একটু নতুন ভাবে দিতে পারতেছি। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণ বলতে কি বোঝায়, তাহলে ডট গুণ ফল কিভাবে পাওয়া যায় সেটাকে আমরা এভাবে বলতে পারি, যে আমরা ওই দুইটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরকে নিচ্ছি, দেখ দুইটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের মান, এবং এই বি কস থিটা কি ছিল ওই ভেক্টরের উপর, মানে এ ভেক্টর উপর, দুইভাবে বলা যায়। একটা হচ্ছে দুইটা ভেক্টরের যে কোনো ভেক্টরের মান এবং ওই ভেক্টরের উপর অপর ভেক্টরটির লম্ব অভিক্ষেপ, এই দুইটা গুণ করলে আমরা ওই ভেক্টর দুইটার ডট গুণফল পাই। অথবা এভাবে বলতে পারি, যে কোনো একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরটার উপাংশের মান, এই দুইটাকে গুণ করলে আমরা ডট গুণফলটা পাই। কথা কি বোঝা গেছে? আমি কি বাংলায় এটাকে লিখে দিব, বাংলায় লিখে দেওয়া লাগবে? আচ্ছা বাংলা লিখে দিচ্ছি, ওকে লিখে দিচ্ছি। এটা লেখার পর, অর্থাৎ দুটি ভেক্টর, জাস্ট এগুলা বোঝানোর পরে বললাম আর কি, এখানে নোট নোট আকারে লিখে রাখতে পারিস।
মানে পরীক্ষায় তো কখনোই তোর এগুলা জিনিস লিখতে আসবে না, আসবে তো ম্যাথ, এগুলা তো বোঝার জন্য আর কি। ডট গুণফল বলতে বলতে এই যে ডট গুণফল বলতে যে কোনো একটা ভেক্টর, এই দুইটার যে কোনো একটা নিচ্ছি আমি, যে কোনো একটি ভেক্টরের মান, এবং দেখ এ ভেক্টর যখন নিছি এ ভেক্টর বরাবর উপাংশটা নিছি, তার মানে এবং ওই ভেক্টর বরাবর, এবং এটাকে আমি এখন একটু মুছে দিলাম, ডাস্টার কই রাখলাম রে, আচ্ছা, এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টর যেটা বি ছিল, অপর ভেক্টরের উপাংশের বা, ওই যে দুই ভাবে বলতেছি, একটা বললাম অপর ভেক্টর উপাংশের বা ওই ভেক্টরের উপর, ওই যে দ্বিতীয় লাইন যেভাবে পরিচয়টা লিখছিলাম, ওই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফলকে বোঝায়, লম্ব অভিক্ষেপের গুণফলকে বোঝায়, গুণফলকে বোঝায়। পেন নিবি না কিন্তু, পেন নেওয়ার কিছু হয় না এখনো। আচ্ছা আমি এটাকে এখন ওই যে উল্টা ভাবে লিখে দেখাই, এটা তো লিখছিলাম এ বি কস থিটা, আমি যদি এটাকে বি এ কস থিটা লিখি তখন চিত্রটা কেমন হবে সেটা একটু দেখি। বি এ কস থিটা যদি লিখি তখন চিত্রটা কেমন হবে সেটা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ করতে পারতাম, কিন্তু এটা দিয়ে কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি আমরা আলাদা বসাই করব অ্যাকচুয়ালি। এখন যা লিখতেছি, এখন যেগুলা লিখতেছি এগুলো অ্যাকচুয়ালি বেসিক জিনিস আসলে। তোকে যদি আমি ডিরেক্ট এই সূত্র বলে দিই তাহলে তুই অঙ্ক করে আসতে পারবি, কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসগুলা কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি সেটা বুঝাচ্ছি। এই প্রথম লাইনেই তো কাহিনী শেষ, আর কিছু না বললেও চলে, পুরো খালি কয়েকটা সূত্র পরেই পা, কিন্তু ওটা দিয়ে জাস্ট খালি ওই কয়েকটা অঙ্ক, কয়েকটা অঙ্ক পারবি, কিন্তু মেইন বেসিক গুলা ধরতে পারবি না, অনেক জায়গায় এই কথাগুলাকে তখন আর আয়ত্ত করতে পারবি না। আচ্ছা এইবার আসি, আমি এটাকে উল্টা ভাবে ওই যে ওভাবে লেখার চেষ্টা করি যে বি এ কস থিটা হইলে চিত্রটা কি বুঝাইতো। এটাকে আমি কাটলাম, ওই আবার আমি এ আর বি দুইটা ভেক্টর রাখতেছি, এ আর মধ্যবর্তী কোণ আগের মতোই থিটা। তাহলে এবার আমি চাচ্ছি এইটা করব, বি এ কস থিটা এই জিনিসটা করব, তাইলে কি মিন করতেছে তোরা একটু বলতো। এবার আমার বি তো বি ভেক্টরের মান, এ কস থিটাটা কি, এ কস, এ কস থিটাটা কিভাবে বের করব, কি করা লাগবে, কিভাবে চিত্র আঁকবো, এই এ কে কর্ণ ধরবো, এ কে কর্ণ ধরে, হ্যাঁ এ কে কর্ণ ধরে আমি একটা আয়তক্ষেত্র বানাবো। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে, হ্যাঁ ওটাই হবে, কিন্তু আমি আগের চিত্রকে ঠিক রেখে আঁকতেছি, কারণ আমি জিনিসটা আগেরটা থেকেই আনছি। আচ্ছা তাইলে এইবার
এইটুক হচ্ছে এই যে এই এ এই থিটার সাথে যে অংশটা, তার মানে এই যে এখানে এইটুক পোরশন, আমি বিটাকে আরেকটু সরাই লিখি, বি ভেক্টরটাকে ওই সাইডে লিখি, বি ভেক্টরটাকে এখানে লিখলাম। এই যে এইটুক পোরশন হচ্ছে এইটুক, না বি ভেক্টরে না, এ ভেক্টরে রাখলাম, কিন্তু এবার বি ভেক্টরকে ঠিক রাখছি, বি ভেক্টরকে ঠিক রাখছি। এই যে এ কে দেখ ভাগ করলাম, এ কে কর্ণ ধরে আমি আয়তক্ষেত্র রাখছি, তার মানে এ ভেক্টরের দুইটা উপাংশ রাখছি, এটা একটা, এইটা একটা, এইটা হবে এ কস থিটা, এইটা হবে এ কস থিটা, কারণ এটার সাথে থিটা আছে, আর এইটা হবে এ সাইন থিটা। ওকে, তাইলে এইবার ওই যে সংজ্ঞাটা আগের মতোই, দেখ কি করলাম, আমরা দুইটা ভেক্টর নিছিলাম, দুইটা ভেক্টরের গুণফল বলতে যে কোনো একটা ভেক্টর, এই যে আমি যে কোনো একটা ভেক্টর নিছি, তার মানে এবার বি ভেক্টরটা নিছি, এবং ওই ভেক্টর বরাবর, এবং ওই ভেক্টর বরাবর, এই যে ওই বি ভেক্টর বরাবর অপর ভেক্টরটার উপাংশের মান নিছি, অথবা বলতে পারি অপর ভেক্টরটার লম্ব অভিক্ষেপ, আই মিন যেটা ওই যে লম্ব টেনে বের করতে হয় সেটার গুণফল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে আমি এ কস থিটা নেই, সাথে বি গুণ দিই, যা আসবে বি নিয়ে এ কস থিটা গুণ দিলে সেম ব্যাপারটা আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে থিটাটা কিন্তু অবশ্যই ক্ষুদ্রতম কোণ, মানে থিটার মানটা অবশ্যই এখানে একটু এটা লিখে রাখতে পারিস, থিটার মান এই 0 থেকে পাই এই এর মধ্যে হবে, থিটার মান অবশ্যই 0 থেকে পাই, ওকে, 0 সহ আর কি। আচ্ছা, এইবার আরো দুইটা পয়েন্ট লিখবো। আচ্ছা বলতো, একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের উপর লম্ব হয়, তখন থিটার মান কত হবে? তখন ডট গুণফল কত আসবে? 0 আসবে, তাই না? কারণ cos 90 মানে হচ্ছে 0, তার মানে আমরা বুঝতে পারতেছি দুইটা ভেক্টর লম্ব কিনা, এটা আমরা কিভাবে বুঝতে পারবো, যদি তাদের ডট গুণফল 0 হয়। তাইলে এটা লিখে রাখ, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে a ডট বি ইকুয়ালস টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এইটা পরে আসতেছি, ডট দিয়ে ওটা বুঝবো না, ওটা ক্রস দিয়ে বোঝা যাবে। ওকে, এটুকু হয়েছে। আচ্ছা, এবার আসি আচ্ছা, ও আমাকে যেটা বললো যে এই দুইটা ভেক্টরের ডট গুণ 1 হলে সমান্তরাল হবে কিনা। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমরা ক্রস গুণফল বুঝলে তখন একটু বুঝবো। আচ্ছা, তোরা একটু বলতো যে ওকে, আচ্ছা সামনে আর একটু যাই, তারপরে হবে। এবার আসি, অন আসবে কখন, সমান্তরাল হইতে পারে, একটু পরেই আসবে, এই জিনিসগুলো বুঝে যাবি। আচ্ছা, এখন আসি, আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলবো এবার, সেটা হচ্ছে এই যে এ বি কস থিটা, এই জিনিসটাকে আমরা আরেকভাবে বলতে পারি। আশা করি তোরা আস্তে আস্তে আমার উপর বিরক্ত হচ্ছিস। দেখ তো, এভাবে বললেও এটা হয় কিনা, যে আমরা এ ডট বি দিয়ে কি বুঝছি, এ ডট বি দিয়ে আমরা কি বুঝতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোর তো আরো ভালো লাগা উচিত। আচ্ছা আচ্ছা, থাক থাক, মিহাদ মিহাদ থাক, সমস্যা নাই। আচ্ছা, এবার আয়, আমরা এটাকে এভাবে বলতে পারি না, দেখ আমরা এই যে দুইটা ভেক্টরের ডট গুণফল, সেটাকে কি এভাবে বলতে পারি, যে কোনো একটা ভেক্টর নিলাম, এই যে এ ভেক্টরের মানটা নিয়ে বা এ ভেক্টরের দৈর্ঘ্যটা নিলাম, আর সাথে ওই অন্য যে ভেক্টরটা ছিল সেই ভেক্টর বরাবর
আই মিন সেই ভেক্টরের অন্য ভেক্টরটা যেটা ছিল এ ভেক্টরের দিকে সেই ভেক্টরটার উপাংশ, মানে এই যে বি কস থিটা, এই বি কস থিটা যেটুক ছিল, যে উপাংশটা ছিল, ওই উপাংশের দৈর্ঘ্যের সমান নিয়ে আমি একটা আয়তক্ষেত্র যদি আঁকি, তার মানে যে আয়তক্ষেত্রর বাহুটা হবে ওই এ ভেক্টরের মানের সমান এক বাহু, আরেকটা বাহু হবে ওই বি কস থিটার মানের সমান, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই তার মানে এ ডট বি নির্দেশ করতেছে না? কথা কি বোঝা গেল? তার মানে হ্যাঁ, না ডট দিয়ে গুণ বোঝাচ্ছে এরকম কিছু না, মানে এ ডট বি মানে এটা ছিল এ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে আমরা এই কথাটা লিখতে পারি যে আমি লিখে দিচ্ছি, কথাটা লিখে দিচ্ছি। কয় নাম্বার পয়েন্ট হবে রে এটা? 4 না 5? 4। 4 লেখ দুটি ভেক্টরের স্কেলার গুণফল যে কোনো ওই ভেক্টর দুটির যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটি ভেক্টর এবং ওই ভেক্টরের উপর, ওই ভেক্টর বরাবর, বা ওই যেটাও লেখা যায় ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরটির উপাংশের মানকে বা লম্ব বিক্ষেপকে, যেটাই লেখা যায়, তো ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরটির উপাংশের মানকে সন্নিহিত বাহু ধরে, এই যে ভেক্টরটা নিছি আর ওই উপাংশের মানটা, সেটাকে সন্নিহিত বাহু ধরে, বা এটাকে ওই লম্ব বিক্ষেপ দিয়েও বলা যায়, তো সন্নিহিত বাহু ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটুকু হয়েছে রে? তাহলে আমরা আমরা একটা উদাহরণে আসি। উদাহরণ হচ্ছে যে আমরা কাজ যে পড়ে আসছিলাম, তাহলে উদাহরণ লিখতেছি একটা। তাহলে আচ্ছা আচ্ছা, আবার জয়েন দে, সমস্যা। উদাহরণটা হচ্ছে আমরা কাজ, এটা একটা স্কেলার রাশি ছিল, এটাকে কিভাবে পাওয়া যাইতো? এফ এস কস থিটা, আমরা 19 এই সূত্রটা পড়ে আসছিলাম, মনে আছে? কাজ ইকুয়ালস টু লিখছিলাম এফ এস কস এর, হ্যাঁ এফ এস কস থিটা। এটা অ্যাকচুয়ালি ছিল এই এফ, আই মিন বল আর সরণের ডট গুণফল করে অ্যাকচুয়ালি আমরা কাজটা পাইছিলাম। এটা একটা স্কেলার রাশি ছিল আর এই দুইটা ভেক্টর রাশি ছিল। ওকে, আমি কি এই পর্যন্ত শেষ করবো না আর একটু দেখাবো? কি বলিস তোরা? আচ্ছা, একটু ছোট্ট জিনিস বলে দিই, একটু ছোট্ট জিনিস বলে দিই তারা। সেটা হচ্ছে এই যে ডট গুণফলটা, এটা কিছু সূত্র মেনে চলে। তো কোন কোন সূত্র মেনে চলে? যে সেটা হচ্ছে এই ডট গুণফলটা কিছু সূত্র মেনে চলে। একটা হচ্ছে বন্টন বিধি আর একটা হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি যেটা আমরা আগে পড়ে আসছিলাম, আই মিন আমরা যদি এ ডট বি করি যা পাবো, আমরা বি ডট এ করলে সেম জিনিসটাই পাবো, এটা একটা। আর হচ্ছে সে একই সাথে বন্টন বিধিটাও মেনে চলে। বন্টন বিধি, বন্টন বিধি, বন্টন বিধি।
আচ্ছা আচ্ছা, ওয়েটিং এ আছে, ওয়েট ওয়েট ওয়েট, বন্টন বিধি সেটা হচ্ছে যদি আমরা এ এটার সাথে বি প্লাস সি এইটা ডট গুণ করি, তাহলে এইটা দুইটার মধ্যেই বন্টিত হয়ে যাবে, মানে এরকম হবে, এটা এ ডট বি প্লাস এ ডট সি, এভাবে করলে সেম জিনিস আসবে, এই দুইটা বিধি মেনে চলবে। এখন আমি ওই যে ওর কোশ্চেনটার অ্যান্সার দিব, ওই যে আর মানের কোশ্চেনটা, যে একটা ভেক্টর, এগুলা হচ্ছে ওই কিছু, আচ্ছা থাক, তুই লেখ, সমস্যা নেই। এই ভেক্টর ডট গুণ কয়েকটা রুল মেনে চলে, সেটা লিখছি, যে দুইটা ভেক্টরকে ডট গুণ করলে এভাবেও যা আসবে, আমি যদি বি এর সাথে ডট এ করি সেম আসবে। একইভাবে সে বন্টন বিধি মানে মানে বি প্লাস সি, এই দুইটা ভেক্টরের সাথে যদি আমি একে ডট করি, যেভাবে পাবো যা পাবো, আমি ওই দুইটাকে আলাদা আলাদা করেও করতে পারবো, এ ডট বি এ ডট সি, ওই দুইটাকে যোগ করলেও হবে। আচ্ছা, আমি এখন ওই আরমানের কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। আরমান বলতেছিল যে দুইটা ভেক্টরের ডট গুণফল 1 হইলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে কিনা। ওকে, কেউ একটু হেল্প কর যে এটা আসলে হবে কিনা। আমরা ধর দুইটা ভেক্টর জানি এ ডট বি, এটা কিন্তু আমি আরমানের কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি, যে এ বি কস থিটা হয়। ওকে, এখন আরমানের কথা অনুযায়ী ভেক্টর দুইটার সমান্তরাল হইলো, সমান্তরাল হওয়া মানে থিটার মান কত, থিটার মান কত, 0 ডিগ্রি, তাই না, 0 ডিগ্রি। আচ্ছা, তো যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তাহলে এ বি কস 0 লিখলাম, তাহলে আসার কথা হচ্ছে জাস্ট কস 0 মানে 1, তাই না, তার মানে এ বি আসার কথা, কস 0 মানে 1। তাহলে দেখ, দুইটা ভেক্টরের ডট গুণফল যদি এমন হয়, এই এ এর একটা মান আছে, বি এর একটা মান আছে, ধর এ এর মান 2, বি এর মান 3, জীবনে এখানে 1 আসবে, আসবে না। কিন্তু যদি এমন হয় দুইটা ভেক্টরের মানই 1, তখন 1 আসবে, তাই না। তার মানে দুইটা ভেক্টরের ডট গুণফল 1 হইলে তারা ইয়া হবে, কি বলে, ওই যে সমান্তরাল হবে কিনা, সেটা আমরা কিন্তু শুধু 1 হইলেই সমান্তরালটা হবে এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, তারা সমান্তরাল হওয়া সত্ত্বেও কিন্তু মান 1 আসতেছে না। তার মানে এইটা দিয়ে আমরা এই ডিসিশনটা নিতে পারতেছি না, কিন্তু আমরা এটা সামনে নিতে পারবো। তো আমরা যেহেতু, তাহলে আমরা এই জিনিসটা যেহেতু বুঝে গেছি, এখন ছোট্ট আরেকটা জিনিস, তোরা কিন্তু রাগ করবি না আল্লাহ হস্তে, দ্বারা এই ছোট্ট জিনিসটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আই, এটার পরিচয় কি ছিল, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এই আই এর সাথে যদি আমি আই কে গুণ করি, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, মাঝখানে ডট সাইন দিছি। আচ্ছা, নিয়ম কি ছিল, আমাকে নিতে হবে এ আর বি এর মান, একক ভেক্টরের মান সবসময় 1 হয়, তার মানে আই এর মান হচ্ছে 1, আর বি এর মানও হচ্ছে, এই সরি, ওইটার মানও হচ্ছে 1। আর কজ, মধ্যবর্তী কোণ কত হবে, দুইটা একই দিকে, তার মানে মধ্যবর্তী কোণ 0, তার মানে এটার মান আসবে 1। এরকম একইভাবে আমি যদি যে সাথে যে হ্যাটকে গুণ ডট গুণ করি, তাহলে এটাও হবে 1.1 cos 0, এটাও হবে 1। একইভাবে যদি কে সাথে, কারণ এগুলো আমাদের সামনে গিয়ে লাগবে, অনেকবারই আমাদের এরকম গুণ করতে হবে, এই জিনিসটা মনে রাখবি, আই ডট আই, জে ডট জে, কে ডট কে সবসময় 1 আসে, এটা আমাদের লাগবে সামনে, বা এগুলো অবজেক্ট। আরে জে এর মান তো যাই হওয়ার অপশন নাই, আর একক ভেক্টর, একক ভেক্টরের মান সবসময় 1 হবে, একক ভেক্টরের মান সবসময় 1। ওকে, আচ্ছা, এইটা একটা। আর একটা মনে রাখবো আমরা, সেটা হচ্ছে এটাই লামিয়া বলবি, এই দুইটাকে ডট গুণ করব, একটা হচ্ছে আই যেটা এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে অয় অক্ষ বরাবর জে। একক ভেক্টরের মান 1, সো এটাও 1 হবে, এটাও একক ভেক্টর, এটাও 1 হবে। কজ কত হবে একটু বলতো, 90 হবে। ওকে, তার মানে এইটার মান আসবে 0। তার মানে এরকম যদি আমরা জে এর সাথে কে কে গুণ করি, সেটাও আসবে 0।
0 হলে লম্ব হয়, মানে এরা লম্ব, এক্স অক্ষের সাথে তো y অক্ষ লম্ব, y এর সাথে z লম্ব। ওকে, তো এরকম যদি আমরা k এর সাথে আমরা i কে গুণ করি, সেটা অন রোড, এটা কিন্তু উল্টা ভাবেও সত্য, কারণ আমরা বলছি ডট গুণ বিনিময় বিধি, মানে তার মানে আমরা এটাকে কিন্তু এভাবেও লিখতে পারবো জে ডট আই। তার মানে আমি জিনিসটাকে এভাবে লিখে দিতে পারি, যে এই জিনিসটাকে আমরা চাইলে এখন এভাবেও লিখতে পারি। কোথায় লিখবো রে, উপরেরটা তো লেখা হয়ে গেছে সবার আশা করি। তার মানে আমি এই যে এটাও লিখতে পারবো জে ডট আই, এটাকে উল্টা করে লিখতে পারবো কে ডট জে, এটাকে উল্টা করে আই ডট কে। আই মিন সহজ কথায় এই একক ভেক্টরগুলোর যখনই ডট গুণ হবে, এই যে এক্স অক্ষ বরাবর y অক্ষ বরাবর, আই মিন আয়ত একক ভেক্টর যেগুলোকে বলে সবগুলাই তখন 0 মান আসবে। ওকে, আর যদি ওই একই দুইটা হয় তখন সেই ক্ষেত্রে ডট গুণ হলে 1 আসবে। আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত শেষ করতেছি। ওকে, স্কেলার গুণের আরো একটু জিনিস বাদ আছে, ওগুলো আমি নেক্সট দিন দেখাবো। আমি তোদের গালি খাইতে ইচ্ছুক নই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনটা আরেকবার বলবো রে ভাই, এইটা না এটা? এটা। আচ্ছা, এই যে যদি আমি জে ডট আই করি, তাহলে কি জে এর মান 1, আই এর মান 1, মধ্যবর্তী কোণ আবারও 90, 0ই আসবে। কারণ একটু আগে আমরা লিখে আসছি, এরকম একটু আগে লিখে আসছি যে ডট গুণ এই সূত্রটা মানে এ ডট বি যা হয় বি ডট এ সেম হয়, তার মানে আই ডট জে যা হবে জে ডট আই সেম হবে। কথা বুঝছিস এবার সঞ্জু? ওকে, গুড। আচ্ছা, এখন আমারে বল, তোরা কি আমাকে গালাগালি শুরু করছিস? না, মনে 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 মনে। আচ্ছা, মিহাদ অনেক অভিমান করতেছে। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছি, আচ্ছা আচ্ছা এখন শোন, ওই মানে এত সুন্দর করে জিনিসগুলো লিখে দিচ্ছি যে তোদের আর বই পড়তে গেলে মানে, আচ্ছা দিব, সমস্যা নাই, একটু মনে করাই দিবি, একটু মনে করাই দিবি। আরে ওর কাছে বই তো আছে মনে হয়, বই আছে না? আচ্ছা দাঁড়া, আমি একটু ইয়া করি, মিটিংটা শেষ করি, তাহলে ভালো থাকিস, আগেই যাস না তোরা। ওকে, আল্লাহ হাফেজ।